যাহা রটে তাহা কিছুটা বটে। এই প্রবাদটাই আজ সবচেয়ে মানায় ডক্টর ইউনূসের ক্ষেত্রে। রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনূস নিজে বা তার উপদেষ্টারা শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন নিরাপদ প্রস্থান খুঁজতে। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতাটা কিন্তু একটি কনসার্টেও রাজনীতি ঢুকে গেল। কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনিত হলো, জয় বাংলা স্লোগান দেওয়া হলো, কনসার্টে শেখ হাসিনা নিয়ে স্লোগান দেওয়া হলো, তারপরে কনসার্টে ব্যাপক সাংঘর্ষিক অবস্থা। দেশে বিপদ ঘটেছে, প্রিয় দেশবাসী রাস্তায় নেমে আসুন। বোকাচোদা কথাকার, উন্মাদের বাচ্চা উন্মাদ, তোর কোনো কাজ নাই, তুই ঘুমাইতে পারিস না, একটা গর্দব কথাকার, ঘুমা সালার পুৎসাল, ননসেন্স একটা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই। সকল ছাত্রাবাস, ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। এই শেষ রাতের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি বলতেছেন যে সেনাবাহিনীর 46 স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কু করার জন্য, ডক্টর ইউনূস সরকারকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো ভিডিওতে হাজির হয়েছি, যার কিছুটা অংশ প্রিয় দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, চলুন কথা না বেরিয়ে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে আসি। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। ডক্টর ইউনূস কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেহেদী হাসানকে, বিখ্যাত সাংবাদিক। সাক্ষাৎকারে তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে ইঙ্গিত দিয়েছে তা আসলে তার রাজনৈতিক দিক বদলের প্রকাশ। পশ্চিমা মহলে যারা আগে ইউনূস প্রকল্পে বাজি ধরেছিল তারাও এখন বুঝতে শুরু করেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা অসম্ভব। বিদেশিরা তাই আবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বা করছে। এ দৃশ্যপট নতুন নয়। 2007-8 সালের কথা স্মরণ করি চলুন। 1-11 সরকারও এরকম এক সময় ফাঁদে পড়েছিল, যখন নিজের তৈরি শক্তিশালী প্রশাসনিক কাঠামোই শেষে তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তখনকার তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবরা ফখরুদ্দিন আহমেদ, জেনারেল মঈনুদ্দিন আর তাদের চারপাশের উপদেষ্টা বৃত্ত একটা সময় ভেবেছিল দুই দলকেই, আওয়ামী লীগ এবং বিএনপি, চিরতরেই রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে। রুই কাতলা নেতারা জেলে, মাঠে যৌথ বাহিনীর তল্লাশি, দুদকের অন্ধ দৌড়, টিআইবি, সুজনের তথাকথিত সংস্কার নাটক, সব মিলে সেই সময়ের বাতাসে ছিল এক ধরনের অচিন্তনীয় দমন নীতি। সেই সরকারে তখন ক্ষমতার পরিধিতে ছিলেন ইউনূসও। তার সেই সময় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ছিল তথাকথিত সংস্কারের রাজনীতির অংশ। উদ্দেশ্য ছিল এমন একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা যেখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ই প্রান্তিক হয়ে পড়েন, মাইনাস হয়ে যান, আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে তথাকথিত নাগরিকদের হাতে, যা বাস্তবে ছিল মার্কিন ছায়ানীতির প্রতিফলন। আপনাদের একটি ভিডিও দেখাই, আপনারা বুঝতে পারবেন যে একই কাজ হচ্ছে এই সময়েও। আমেরিকা এই জটিল মার্কা আমাদের পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশের আছে টেস্টি, আপনি আরো জটিল দেখেন না। এই সময়েও ওই বদিউল আলম মজুমদার, সুজন, আলী রিয়াজ এরা আমেরিকা থেকে এসে এই কাজই করছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনরা প্রথমে ভেবেছিলেন আমেরিকান প্রেসক্রিপশন মেনে সংস্কার আবৃত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সাথে ইউনূসের নাগরিক দল, এই তিন মিলে এক ধরনের পাতানো নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু সময় যত গড়িয়েছে তারা বুঝেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক বাস্তবতা তৈরি করা সম্ভব নয়। মাঠ পর্যায়ের আওয়ামী লীগ তখনও গোড়ার মতো শক্ত, মানে ভয়ঙ্কর একটি শক্তিশালী রাজনৈতিক দল। শেখ হাসিনা জেলেও ছিলেন, কিন্তু তার প্রভাব ছিল অটুট। ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন দুজনেই শেষ পর্যন্ত মনে করছিলেন যে এই অবস্থায় দেশে থাকা মানে রাজনৈতিক মরণ, মানে আত্মহনন। তখনই তারা দিল্লির দরজায় গিয়ে কড়া নাড়েন, শুধু পরামর্শের জন্য নয়, কিন্তু নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করার জন্য। দিল্লিতে তখন কংগ্রেস সরকার, ভারতীয় সরকার স্পষ্ট জানিয়ে দেয় যে শেখ হাসিনাকে রাজি করানো ছাড়া কোনো নিরাপত্তা নিশ্চয়তা সম্ভব নয়। তাই দিল্লির পরামর্শেই ফখরুদ্দিন মঈনুদ্দিন দুই নেত্রীর জামিনের ব্যবস্থা করে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচনের পথ খুলে দেয়। শেখ হাসিনা সেই পথেই ফিরে আসেন আর ফখরুদ্দিন মঈনুদ্দিন নিরাপদে দেশ ছাড়েন। কিন্তু আজও তাদের অবস্থান কার্যত গৃহবন্দী জীবনের মতো। যুক্তরাষ্ট্রের কোথায় তারা আছেন কেউই তাদের খোঁজ জানে না। যেখানে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা কি মুক্তি নাকি রাজনৈতিক নির্বাসন? ভাবুন, 2007 সালে ঘটনার যে ভিডিওটি দেখালাম, একই কাজ চলছে এখন। এই ইতিহাসই আজকের প্রেক্ষাপটে ফিরে এসেছে নতুন ভাবে। এখন বলা হচ্ছে ইউনূস মহাজনের 6 জন উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। একই উদ্দেশ্য, একটি সম্মানজনক সেফ এক্সিট। কেউ কেউ হাসছেন, কেউ কেউ বলছেন গুজব, কিন্তু যারা 1-11
11-র পরিণতি জানেন, তারা বোঝেন যে এই আতঙ্কের শেকড়টা আসলে কোথায়। কারণ আওয়ামী লীগের সঙ্গে বিরোধ মানে কেবল রাজনৈতিক ঝুঁকি নয়, বরং অস্তিত্বের একটি প্রশ্ন। ডক্টর ইউনূসের ভয়টাও ঠিক এখানেই। তিনি জানেন বাংলাদেশের জনগণ, প্রশাসন এবং মিডিয়ার বড় অংশ তার প্রতি ইতিমধ্যে আস্থা হারিয়েছে। গত 1 বছরে দেশে সাংবাদিকদের উপর হামলা, খুন, শিশুর উপর নির্যাতন সব মিলিয়ে যেভাবে সহিংসতা ছড়িয়ে পড়েছে, তাতে বিদেশি সমর্থন থাকা সত্ত্বেও কোনো নাগরিক সরকার টিকে থাকবে না, মানে সিভিল সোসাইটির এই সরকার টিকে থাকবে বলে মনে হচ্ছে না। উপরন্তু মাঠের রাজনীতি আরো আওয়ামী লীগের দিকেই ফিরছে। এই বাস্তবতায় ইউনূসের আশ্রয় খোঁজা স্বাভাবিক। এদিকে পশ্চিমা ডিপ স্টেট ও তাদের স্থানীয় অংশীদাররা পুরনো কৌশলেই খেলছে, কারণ তারা কখনো এক ঝুড়িতে সব ডিম রাখে না। বিএনপি, জামায়াত এমনকি ইউনূস সবাইকে তারা সম্ভাব্য বিনিয়োগ হিসেবে রাখে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকেই তারা ব্যবহারযোগ্য ব্লক মনে করছে, অন্তত আগামী কয়েক বছরের জন্য। বিএনপি অনেকটা নিয়ন্ত্রিত, জামায়াত অর্ধেক ব্যর্থ, আর ইউনূসের এনসিপি পুরোপুরি ভঙ্গুর। যার ফলে একসময় শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ কল্পনা করেছিলেন যারা, তারা এখন শেখ হাসিনার কাছেই নিরাপত্তা খুঁজছে। এর মধ্যে আরেকটি ব্যর্থ নাটক ঘটে গেছে। আরেক মার্কিন এজেন্ট, সরকারের নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল কলকাতা এবং দিল্লিতে আওয়ামী লীগের কিছু নেতাকে বিকল্প লীগ তৈরির প্রস্তাব দিয়েছিলেন। ব্যবসায়িক ডিল, হানি ট্রাপ এবং রাজসাক্ষ্যের মোহে তাদেরকে ফেলে শেখ হাসিনাকে ঘিরে 75-এর মতো অভ্যন্তরীণ বিভাজন তৈরির একটা চেষ্টা চালান এই খলিল এবং তার গোয়েন্দা সংস্থা। কিন্তু সেই পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার নজরদারিতে সম্পূর্ণ ভেস্তে যায়। যারা কলকাতা এবং দিল্লিতে ছিলেন তারা সবাই ভারতীয় নিরাপত্তার আওতায় থাকায় খলিলের দল কারো নাগাল পায়নি। শেষমেশ ব্যর্থ হয়ে তারা কয়েকজন নেতার নাম এবং ফোন নাম্বার ফাঁস করে দেশে ফিরে আসে খালি হাতে। শুধু পত্রিকায় কলকাতা এবং দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের ঠিকানা এবং ফোন নাম্বার ফাঁস করে দেয় বাংলাদেশে। এটাই তাদের অর্জন এই ইন্ডিয়া মিশনে। এই ব্যর্থতার পর থেকে ইউনূস এবং তার বৃত্তের মুখোশ খুলে যায়। তারা জানে শেখ হাসিনাবিহীন রাজনীতি এখন বাস্তবসম্মত নয়। আবার শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে থাকা মানে নিজেরই রাজনৈতিক পরিণতি ত্বরান্বিত করা। ঠিক এখানেই আসে সেফ এক্সিটের গল্প, যেমনটা এক সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের হয়েছিল। আজকে ইউনূসের অবস্থান সেদিনের 1-11-র চেয়ে আরো অনেক দুর্বল। তখন তাদের হাতে ছিল সেনাবাহিনী, প্রশাসন এবং আন্তর্জাতিক সমর্থন, সব ছিল, এবং দেশের ভিতর মানুষও তাদের অনেক সমর্থন দিয়েছিল। ইউনূসের কাছে এখন শুধু আছে বিদেশি শুভাকাঙ্ক্ষীদের কাগজের সমর্থন। একটি কনসার্ট, এবং কনসার্টে হঠাৎ করে জয় বাংলা ধ্বনি, জয় বাংলা স্লোগান, ব্যাপারটা মানে আজব হওয়া, মানে আশ্চর্য হওয়ার মতো আজব ব্যাপার বলেই ধারণা করা যেতে পারে। এবং সেই কনসার্টের মুহুর্মুহু শেখ হাসিনা শেখ হাসিনা বলে স্লোগান দেওয়া হলো। তার মানে কি কনসার্টে বেশিরভাগই আওয়ামী লীগের লোকজন কনসার্ট দেখতে গিয়েছিল, আর কনসার্ট দেখতে যে তাদের এই স্লোগান জয় বাংলা শেখ হাসিনা এগুলো দেওয়ার উদ্দেশ্য কি? তারা কি সেখানে একটা অন্য কিছু জানান দিতে চাইলো? সেই জানান দেওয়ার পেছনে কারণ কি? কারণ কি ব্যান্ড দল আর্টসেল তাদের উদ্দেশ্যে, যে আর্টসেলকে নিয়ে বিভিন্ন আলোচনা রয়েছে, যে আর্টসেল সম্প্রতি একটা বিশেষ দিনে একটা কনসার্ট বাতিল করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই যোদ্ধাদের আয়োজিত কনসার্ট বাতিল করেছে। তারপর থেকে তাদেরকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আসলে কি ঘটেছে? গণমাধ্যম যেটা বলছে, ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সেখানে বলছে চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা স্লোগানের জেরে ভাঙচুর, গোলাগুলি, এবং গোলাগুলির ব্যাপক গোলাগুলি এবং সিনেমা স্টাইলে গোলাগুলির ঘটনা আমরা দেখেছি। একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কি বলছে একটু জেনে নিই, তারপরে দুটো ভিডিওর আংশিক আপনাদেরকে দেখাবো। বলা হচ্ছে চট্টগ্রামে একটি কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন, তার নাম শরীফ। 23 বছর বয়সী এই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গত রাতে নগরীর জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটেছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন, তার মানে অনেকেই গুলাগুলি করেছে, অনেকেই গুলি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও গুলি চালিয়েছে, সন্ত্রাসীরাও গুলি চালিয়েছে। সেটা নিশ্চিত হওয়া যায়নি কার গুলিতে আহত হয়েছেন। এই ঘটনার পর একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। একটি ভিডিও না, একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। প্রথমে একটা ভিডিও দেখুন, সেখানে মুহুর্মুহু শেখ হাসিনা শেখ হাসিনা স্লোগান দেওয়া হচ্ছে। আরেকটি ভিডিও দেখুন, যে একেবারে সিনেমা স্টাইলে গুলি করতে করতে গেট দিয়ে বের হয়ে যাচ্ছে, এবং সেই ঘটনাটা মানে আপনি হলিউড মুভিকে হার মানাবে সেই দৃশ্যটা। যদি ক্যামেরার কারুকাজটা অনেক ভালো হতো তাহলে সেটা হলিউড মুভির একটা দৃশ্য হতে পারতো। দেখুন সেটি। এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনা, এই গোলাগুলির মাধ্যমে একজন আহত হয়েছে। হয়তো এই যে ওপেন ফায়ার, এই ওপেন ফায়ারে অনেকে যে আহত হয়নি সেটা একটা সৌভাগ্যের ব্যাপার। সেখানে বলা হচ্ছে যে ভিডিওতে এক পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে, সেই দৃশ্য যেমন দেখা গেছে এরকম ভিডিও ছড়িয়ে পড়েছে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি ছোড়ে, অন্য পক্ষও গুলি ছড়েছে। জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই কনসার্টের আয়োজন করেছিল, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের মানে প্রমোশনের একটা কনসার্ট। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল তাদের। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। সন্ধ্যায় শুরু হওয়া এই কনসার্টে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পণ্ড হয়ে যায়। জানা গেছে কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে জয় বাংলা শেখ হাসিনা স্লোগান দেয়। স্লোগান দেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ করে। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা এবং এক পর্যায়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে পুলিশ এলোপাথাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
ছাত্রদলেরও 2 জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ একজনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম তিনি বলেছেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে একটি পক্ষ, পরে এটা নিয়ে ভেতরে গন্ডগোল হয়। নগরীর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর জামান জানিয়েছেন, এটা নিয়ে কি নিয়ে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন। ব্যাপারটা বেশ মজার। একটা কনসার্ট হচ্ছে, সেখানে আওয়ামী লীগের লোকজন, ছাত্রলীগের লোকজন গিয়ে মুহুর্মুহুর জয় বাংলা শেখ হাসিনার স্লোগান দিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে সাংঘর্ষিক অবস্থা, তারপরে পুলিশের গোলাগুলি। এই ব্যাপারটা মানে কেন ঘটলো সেটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা কোনো ইঙ্গিত দেয় কিনা। এই ব্যাপারটা যদি একটা স্পেসিফিক, একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা যায়, কিংবা একটা বিচ্ছিন্ন ঘটনাই থাকে, সেটা একটা ভিন্ন কথা। আর যদি এই ব্যাপারটা একটা উদাহরণ হয়, এই ব্যাপারটা যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, তাহলে কিরকম পরিস্থিতি তৈরি হবে সেটা খুব সহজেই অনুমান করা যায়। আপনাদের সামনে একজন বিশিষ্ট মানুষের একটা বক্তব্য শোনাবো। তার এই বক্তব্যটা একটা পত্রিকার শিরোনাম হয়েছে। কার বক্তব্য সেটা আমি পরে বলছি, এবং কেন পরে বলছি সেটার ব্যাখ্যাও আমি দিচ্ছি। দেখেন তো এই বক্তব্যগুলো আগে কখনো শুনেছেন কিনা। সেটা হচ্ছে, নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়। পরিচিত মনে হচ্ছে না এই কথাগুলো বহুবার আপনারা শুনেছেন 1 বছরের কিছু বেশি সময়ের আগে, মোট কথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যখন বিএনপি, জামাত সহ অন্য দল নির্বাচনে আসা নিয়ে টানাপোড়েন, পশ্চিমা দেশগুলো, বাংলাদেশের বহু সুশীল সমাজ, অনেকেই আমরা যখন বারবার বলছিলাম যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া দরকার, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, এবং বিদেশিরাও কিন্তু শুধু নাম উল্লেখ করেনি, কিন্তু আকারে ইঙ্গিতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছে যে ভাই আপনারা একা একা নির্বাচন করেন না, সব দলকে নিয়ে নির্বাচন করেন। তখন সরকারের একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন জন যে কথাটা বলতো সেটা হচ্ছে, নির্বাচনে কোন দল আসলো না আসলো এটা দেখার দায়িত্ব সরকারের না, এটা নির্বাচন কমিশন বুঝবে, তাদের ইচ্ছা, তারা ইচ্ছা হলে নির্বাচনে অংশ নেবে, ইচ্ছা না হলে নির্বাচনে অংশ নেবে না। নির্বাচনকে তো সরকার প্রভাবিত করে না, আর নির্বাচন করার দায়িত্ব সরকারের না, এটা হচ্ছে নির্বাচন কমিশনের। শুনছেন না এরকম ডায়লগ অসংখ্যবার। দুঃখজনক কি জানেন, আজকে এমন একটা ডায়লগ তার মুখ থেকেই উচ্চারিত হলো, যিনি আসলে, আমি এতক্ষণ যে কথা বলছিলাম যে পশ্চিমারা সহ সুশীল সমাজ সবাই বলছিল অংশগ্রহণমূলক নির্বাচনের কথা, তার পক্ষে তিনিও সোচ্চার ছিলেন, তিনিও টকশোতে অসংখ্যবার বলেছেন আকারে ইঙ্গিতে। কিন্তু আজকে সেই মানুষটি বলছেন নির্বাচনে কোন দল এলো না এলো তা দেখার দায়িত্ব সরকারের নয়। এই বক্তব্যটা এখন ভিন্ন প্রেক্ষিতে, ভিন্ন পরিস্থিতিতে উচ্চারণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, আর এখন তিনি হচ্ছেন একজন সরকারের উপদেষ্টা। তিনি বলছেন নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশ নেবে আর কোন দল নেবে না তার সরকারের দেখার বিষয় নয়, অথচ আগে ছিল বিষয়, এখন বিষয় নয়। কারণ বাজারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি বলেন, আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন চাই, সেটাই বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই বাংলাদেশে একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থার সূচনা হবে একটা ভালো নির্বাচন দিয়ে। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। ভিডিওগুলো দেখে কি জানলেন, বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম গরম গরম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।